আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আগামী অর্থবছরে বাজেট প্রায় ১২ লাখ কোটি টাকা করার প্রস্তাব অর্থনীতি সমিতির। পাচার করা টাকা ফিরিয়ে আনতে স্বাধীন কমিশন গঠনের সুপারিশ। সরকারি অফিস ফিরছে আগের সময়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা, ঈদের পর কার্যকর। কোনো দেবদেবী নয়, গ্রামীণ ব্যাংকের কোটি গ্রাহকের সাথে প্রতারণার অভিশাপ ভোগ করছেন ডক্টর ইউনূস, দাবি প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টার। এবং ১ ঘণ্টায় শেষ ১৩ জুনের ট্রেনের টিকিট। অনলাইনে বেশিরভাগ মানুষের টিকিট না পাওয়ার অভিযোগ, চাহিদা অনুযায়ী আসন না থাকার যুক্তি রেলওয়ের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবং শুরুতে বাজেট প্রসঙ্গ। আসছে ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ১১,৯৫,৪৮৬ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি, যা চলতি অর্থ বছরে বাজেটের চেয়ে ১.৫৭ ভাগ বেশি। তবে এই বাজেটে ঘাটতি থাকবে ১,৭০,৭১৯ কোটি টাকা। বিদেশে পাচার করা কালো টাকা ফিরিয়ে আনতে স্বাধীন কমিশন গঠনের প্রস্তাবও দিয়েছে তারা। আরও জানাচ্ছেন শারফুল আলম। চড়া মূল্যস্ফীতির এই সময়ে প্রায় ১২ লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। ১০ বছর ধরে বাজেটের আগে এমন একটি বিকল্প বাজেট প্রস্তাব করে আসছে তারা। তাদের প্রস্তাবিত বাজেটে টাকার অঙ্কে বিশাল এবং অবাস্তব মনে হলেও এবার দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে সমিতির বিশ্লেষণ বাস্তবসম্মত বলে মনে করেন অর্থনীতিবিদরা। আমাদের প্রস্তাবিত মোট বাজেট সরকার প্রস্তাবিত চলমান অর্থবছরের বাজেটের তুলনায় ১.৫৭ গুণ বড়, কিন্তু আমাদের প্রস্তাবিত বাজেট ঘাটতি মোট বাজেটের ১৪.৩%, অথচ সরকারি বাজেটে তার ৩৪%। আমাদের প্রস্তাবিত বাজেট হবে এক কথায় নিঃশর্ত উন্নয়ন অভিমুখী, আর একই সাথে বৈষম্য হ্রাসকারী এবং বৈষম্য হ্রাসের মাধ্যমে প্রকৃতির প্রতি আনুগত্য বজায় রেখেই সুস্থ প্রবৃদ্ধি নিশ্চিতকারী। অর্থনীতিবিদরা জানান, সীমাহীন দুর্নীতি আর লাগামহীন কালো টাকা দৌরাত্মে বাড়ছে ধনী গরিবের বৈষম্য। এসব কারণে সমাজের প্রতিটি স্তরে দেখা যাচ্ছে অন্যায্যতা। অর্থনীতি সমিতি বলছে, বাজেটের আকার যাই হোক না কেন, সাধারণ মানুষকে স্বস্তি দিতে চাইলে সরকারকে মুক্তিযুদ্ধের মূল মন্ত্রে ফিরতে হবে। ঋণখেলাপি, লুটেরা আর অর্থ পাচারকারীদের হাত থেকে দেশকে বাঁচাতে রাজনৈতিক সদিচ্ছা দরকার বলে মনে করেন অর্থনীতিবিদরা। দুর্নীতি, কালো টাকা, অর্থ পাচার সংশ্লিষ্ট বিষয়ে একটি স্বাধীন কমিশন, ইন্ডিপেন্ডেন্ট কমিশন অন করাপশন, ব্ল্যাক মানি অ্যান্ড মানি লন্ডারিং গঠন করা হোক। সেহেতু কমিশন তার কাজের জন্য সরাসরি জনগণের কাছে জবাবদিহি করবে, প্রয়োজনে জনগণের পক্ষে রাষ্ট্রের প্রধানের কাছে রিপোর্ট করবে। এটা যারা সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সিদ্ধান্ত বাস্তবায়ন করেন তাদের উপরে বর্তাবে তারা কাজটি করছেন কিনা, তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রগতিশীল উদার গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র, সেই দিকে যদি আমাদের হাঁটতে হয় তাহলে আমাদেরকে স্বপ্নটাও সম্প্রসারিত করতে হবে এবং স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করতে হবে, এবং সেখানে যারা বাধা দেয় তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, তাদেরকে দমন করতে হবে। বিকল্প বাজেট প্রস্তাবনার পাশাপাশি বেশ কিছু কাঠামোগত সংস্কারের প্রস্তাবও দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বাজেট বাস্তবায়ন এবং অর্থনৈতিক সংকট কাটাতে করের আওতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ এবং ব্যবসায়ী প্রতিনিধিরা। রাজস্ব আয় বাড়াতে কর কাঠামোর পরিবর্তনের দাবিও জানান তারা। এদিকে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো এবং আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি জানান অর্থনীতিবিদরা। ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট রাজস্ব পরিকল্পনা নিয়ে দেখুন তরিক ইসলামের রিপোর্ট। চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতার মাঝেই চলতি সপ্তাহে জাতীয় সংসদে উত্থাপিত হতে যাচ্ছে ২০২৪-২৫ অর্থবছরের প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট, যেখানে ১৬ লাখ কোটি টাকা থাকছে শুধু ঋণের ব্যয় পরিশোধে। বাজেটে রাজস্ব আয় বাড়ানোই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। যে কোনোভাবেই হোক এ ধরনের অর্থনীতির জন্য অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধির কোনো বিকল্প নেই, এবং সিপিডি গবেষণাতে আমরা দেখেছি যে এনবিআর এর মাধ্যমে যে কর আদায় হয়
2021 সালের হিসেবে তার সমপরিমাণ কর আদায় হয়নি। তার কারণ হলো কর ফাঁকি বা কর এড়িয়ে যাওয়ার জন্য। অর্থনীতির এখন যে মন্দা অবস্থা চলছে বিশ্বব্যাপী এবং আমাদের নিজস্ব যে ম্যাক্রো ইকোনমিক ইনস্টেবিলিটি আছে, এই অবস্থায় আসলে করের হার বাড়লে সেটা ইকোনমির জন্য ক্ষতিকর হবে। কিন্তু কর বাড়ানোর জন্য কিন্তু আসলে কর হার বাড়ানোর থেকে যেটা জরুরি সেটা হচ্ছে কর জাল বৃদ্ধি করা, নাম্বার অফ ট্যাক্স পেয়ার্স বাড়ানো। করের হার না বাড়িয়ে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো ও আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি জানান অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। আমাদের কিন্তু এই মুহূর্তে ব্যাংক ঋণের প্রয়োজন কিন্তু অনেকখানি বেড়ে গেছে, মানে টাকার অবমূল্যায়নের কারণে এটা ধরেন 30 থেকে 40% মতো বেড়ে গেছে। সেই অবস্থায় যদি মাত্র 10% ঋণ প্রবৃদ্ধি হয়, তার মানে কিন্তু এফেক্টিভলি আমাদের ঋণের যোগান কমে গেল। এটার ফলে কিন্তু একটা বড় ধরনের চাপ সৃষ্টি হচ্ছে ইকোনমিতে, এবং আমরা কিন্তু গত বছর থেকে দেখছি যে আপনার বিনিয়োগ মানে ম্যানুফ্যাকচারিং গ্রোথ কিন্তু খুব ড্রাস্টিক্যালি কমে এসছে। রাজস্ব পরিকল্পনার মূল অংশ হওয়া উচিত যে আমাদের ট্যাক্স জিডিপি এটি বাড়ানো এবং এটিকে উন্নয়নশীল দেশের যে ট্যাক্স জিডিপি রেশিও সেটির কাছাকাছি নিয়ে যাওয়া। আমাদের এখন সম্ভবত 8% রয়েছে, 8% অফ দ্য জিডিপির কাছাকাছি এটা, অথচ উন্নয়নশীল দেশগুলোতে এটা মনে হয় 17-18%-এর মতো। সুতরাং আমরা ট্যাক্স জিডিপি রেশিও ওই টার্গেট ধরে আমাদের প্রথমত সাজানো দরকার, অর্থাৎ আমাদের লক্ষ্যটি যাতে উন্নয়নশীল দেশের যে টার্গেট সেটির আলোকে যাতে আমরা প্রথম আমরা টার্গেট সেট করি। মূল্যস্ফীতি কমানো ও সামাজিক সুরক্ষা খাতে বিশেষ বরাদ্দেরও দাবি জানান বিশেষজ্ঞরা। নানামুখী সংকটে যখন নাজেহাল অবস্থা দেশের অর্থনীতির, তখন সাধারণ মানুষের প্রশ্ন কি থাকছে আসছে বাজেটে? ফিরবে কি আর্থিক খাতে শৃঙ্খলা, কমবে কি নিত্যপণ্যের দামের বাড়তি চাপ? তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। আসন্ন ঈদুল আজহা ছুটির পর থেকে এই সময়সীমা কার্যকর হবে। নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, দুপুর 1টা থেকে 1:30টা পর্যন্ত নামাজ এবং মধ্যাহ্নভোজের বিরতি থাকবে। এ সময় সরওয়ার্দী উদ্যানের পাশে অবস্থিত শাহবাগ থানাকে অন্যত্র স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্তের কথাও জানান মন্ত্রিপরিষদ সচিব। এখন অফিস সময় পরিবর্তন হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রস্তাবটা নেওয়া হয়েছিল যে এখন আপনারা যাবেন 9টা থেকে 4টা পর্যন্ত অফিস সময় ছিল, সেটি আমরা 2022 সালে বোধহয় করা হয়েছিল আমার যদি মনে পড়ছে। এটা আলোচনা করে 9টা থেকে 5টা পর্যন্ত পুনর্নির্ধারণ করেছে। রোববার থেকে বৃহস্পতিবার 9টা থেকে 5টা, শুক্র এবং শনিবার বন্ধ থাকবে। তবে মাঝখানে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাঝখানে 1টা থেকে 1:30টা পর্যন্ত নামাজ এবং মধ্যাহ্ন ভোজনের। বিএনপি নেতারা যেখানে যে অবস্থাতেই থাকুক না কেন, স্বাধীনতা বিরোধী জামাত সহ সাম্প্রদায়িক অপশক্তির সাথে তাদের শক্ত বন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে বিস্ময় প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী স্বাধীনতা বিরোধী জামাত সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্য অযৌক্তিক এবং দ্বিচারিতাপূর্ণ। জামাতের রাজনীতি দেশের মুক্তিযুদ্ধের আদর্শ এবং স্বাধীনতার মূল্যবোধের পরিপন্থী জানিয়ে তিনি বলেন, একজন দেশপ্রেমিক নাগরিক কখনোই 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে রচিত সংবিধান এবং রাষ্ট্রের মৌলিক চেতনা বিরোধী রাজনীতিকে স্বীকৃতি দিতে পারে না। জামাতকে নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য উগ্র সাম্প্রদায়িক অপশক্তির সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেয়ার দুরভিসন্ধি বলেও বিবৃতিতে উল্লেখ করেন ওবায়দুল কাদের। দেশের চলমান অর্থনৈতিক সংকটে গরিব আরও গরিব হলেও ধনী আরও ধনী হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত 15 বছর ধরে আওয়ামী লীগ দেশকে শোষণ এবং লুটপাট করছে অভিযোগ করে তিনি বলেন, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ 10টির বেশি আসন পাবে না। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবে মহিলা দলের আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। সীমাহীন দুর্নীতি অপকর্মের কারণে রাতের আঁধারে সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি। দুর্নীতি অপকর্মের মাধ্যমে আজিজ এবং বেনজির আহমেদ সেনা এবং পুলিশ বাহিনীর মর্যাদা ধূলিসাৎ করে দিয়েছেন বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব। বেনজির নজিরবিহীন দুর্নীতি, একই সঙ্গে সাবেক সেনাপ্রধান তাকেও স্যাংশন দিয়ে দিয়েছে। তার সম্মান ইজ্জত কোথায় থাকে যখন তার সাবেক সেনাপ্রধানকে স্যাংশন দেয়?
সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যার সাবেক প্রধানকে এবং র্যাবের ডিবিজিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে? গ্যাসের দাম, বিদ্যুতের দাম, সবজির দাম, চালের দাম অবিশ্বাস্য। খাওয়া দাওয়া যায় না, বাচ্চাদেরকে ঠিক মতো ডিম দেওয়া যায় না, দুধ দেওয়া যায় না। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সময় আরও কয়েকদিন বাড়াতে বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিকভাবে চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে ইতিবাচক সাড়া মেলার সম্ভাবনা রয়েছে। সাবেক আইজিপি বেনজির আহমেদের দেশ ত্যাগে কোনো বাধা ছিল না জানিয়ে মন্ত্রী আরও বলেন, আগামী 6 জুন বেনজির দুদকে উপস্থিত হচ্ছেন কিনা সেটি পর্যবেক্ষণ করা হচ্ছে। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। দ্বীপরাষ্ট্র এন্টিগায় স্মল আইল্যান্ড ডেভেলপিং স্টেটগুলোর সম্মেলন এবং নিউ ইয়র্ক সফর থেকে ফিরে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এতে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশি যেসব কর্মী মালয়েশিয়া যেতে পারেননি তাদের প্রবেশের সময় বাড়ানোর অনুরোধ করা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে সময়টাকে বর্ধিত করার জন্য। যে ডেডলাইনটা মালয়েশিয়া ইম্পোজ করেছে সেটি যাতে আরো কিছুদিন বর্ধিত করা হয়। মানবাধিকার লঙ্ঘনকারীরা যখন জাতিসংঘের শান্তিরক্ষী শীর্ষক জার্মানির গণমাধ্যম ডয়চে ভ্যালের প্রতিবেদনকে দেশ বিরোধী বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। এই জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে কাজ করতে গিয়ে 168 ও 169 মৃত্যুবরণ করছে। এটি অত্যন্ত প্রশংসিত হচ্ছে বিশ্বময়। দেশ যেখানে বিশ্বময় প্রশংসিত, জাতিসংঘের মহাসচিব যেখানে প্রশংসা করে, সেখানে ডয়চে ভ্যালের এই প্রতিবেদনের কোনো মূল্য নাই। এ সময় দুদক এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করায় সরকারি কর্মকর্তাদের দুর্নীতি জনসাধারণের সামনে উঠে আসছে বলে মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ। সরকার অত্যন্ত স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করছে বিধায় এই বিষয়গুলো উঠে এসছে। এটা তো অন্য কেউ তুলে আনেনি। সাবেক আইজিপি বেনজির আহমেদ, তাকে 6 জুন দুদকে তলব করা হয়েছে, কিন্তু তিনি তার 1 মাস আগে মোটামুটি দেশ থেকে চলে গেছে। তার দেশ থেকে তো কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, কোর্টও দেয়নি বা দুদকও দেয়নি। তো কারোর উপর যখন দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকে, তিনি তো যে কোনো জায়গায় যেতেই পারেন। তো 6 জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটি হচ্ছে দেখার বিষয়। পরে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। কোনো দেবদেবীর নয়, বরং গ্রামীণ ব্যাংকের 1 কোটি 5 লাখ গ্রাহকের সাথে প্রতারণার অভিশাপ ভোগ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন মন্তব্য করেছেন গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা মাসুদ আক্তার। সুপ্রিম কোর্টে সাংবাদিকদের তিনি আরও বলেন, বিভিন্ন দাতা সংস্থার সাথেও তিনি প্রতারণা করেছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ডক্টর ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। আদালতের লোহার খাঁচার কাঠগড়ায় দাঁড়ানো এবং তার বিরুদ্ধে গ্রামীণ ব্যাংকের দুদকে অভিযোগ করা নিয়ে রোববার ক্ষোভ প্রকাশ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। দেবদেবীরা ঠিক করেন যে একে অভিশাপ দিতে হবে, অভিশাপ দিয়েছে আমার উপর। পৃথিবীর ইতিহাসে কোনো নজির নাই যে একজন নোবেল বিজয়ী আরেকজন নোবেল বিজয়ীর বিরুদ্ধে মামলা করতে দুদকে হাজির হয়েছে। আমার কারণে এটা সৃষ্টি হয়েছে এবং তারা নোবেল পুরস্কার পেয়েছে। এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা বলেন, ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের 1 কোটিরও বেশি সদস্যের অভিশাপে অভিশপ্ত। বিদেশি দাতা সংস্থাদের সাথেও তিনি প্রতারণা করেছেন। তবে এসব অভিযোগ নাকচ করেন ডক্টর ইউনূসের আইনজীবী। আপনারা আমাকে এমন একজন নোবেল বিজয়ী ব্যক্তি দেখান তো, যিনি ওনার মতো অর্থলোভী, যিনি ওনার মতো ক্ষমতালোভী, যিনি ওনার মতো তার কর্মচারীদেরকে অত্যাচার করেছেন। এই যে 1 কোটি 5 লক্ষ নরনারী গ্রামীণ ব্যাংকের সদস্য, তাদের সাথে তিনি প্রতারণা করেছেন। গ্রামীণ ব্যাংক লাভ করেছে। ইউনূস সাহেবের পরিবার একবারে তার পরিবার নিঃস্ব হয়ে গেছে। একটা বিশেষ গোষ্ঠী বাংলাদেশের, বিশেষ করে আমাদের সরকারের উপরে ভর করেছে। গ্রামীণ ব্যাংক গঠন নিয়েও ডক্টর ইউনূস মিথ্যাচার করেছেন বলে দাবি গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টার। গ্রামীণ ব্যাংকের সৃষ্টি নিয়ে একটি সম্পূর্ণ বিভ্রান্তিকর তথ্য জনগণের সামনে তুলে ধরেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে জনবলে ছাত্রদের অংশগ্রহণে এই রিসার্চ প্রজেক্টটির দায়িত্ব পালন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কৃষি মন্ত্রণালয় এই প্রজেক্টটির নাম দিল গ্রামীণ ব্যাংক প্রকল্প। তিনি বললেন বাবার আগে ছেলের জন্ম হয়েছে। ডক্টর ইউনূস যেই প্রজেক্টটা দিয়ে
ক্ষুদ্র ঋণ প্রকল্প সৃষ্টি করেছে। ওই প্রকল্পটার নামই ছিল গ্রামীণ ব্যাংক প্রকল্প। গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা বলেন, পারিবারিক প্রিন্টিং প্রেসের জন্য ডক্টর ইউনূস 30 থেকে 40 ভাগ বেশি দরে শত কোটি টাকার কার্যাদেশ দিয়েছিলেন। তার দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অসংখ্য প্রমাণ বেরিয়ে আসছে বলেও মন্তব্য করেন তিনি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আজ 1 ঘন্টায় শেষ হয়ে গেছে 13 জুনের ঈদযাত্রার ট্রেনের আগাম টিকিট। রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন, চাহিদা অনুযায়ী ট্রেনের আসন না থাকায় বেশিরভাগ মানুষই টিকিট পাচ্ছেন না। এতে ক্ষুব্ধ যাত্রীরা। আরো জানাচ্ছেন আদিন সজীব। স্টেশনে কষ্ট করে টিকিট কেনার দিন ফুরালেও অনলাইনে বিড়ম্বনায় বহু মানুষ। 1 ঘন্টা ধরে এই সোনার হরিণ কেনার চেষ্টা করেও ব্যর্থ সৈয়দপুরের মামুন। ছুটে আসেন কমলাপুরে, সেখানেও চেষ্টা করেন বারংবার। দেখাচ্ছে টিকিট আছে 8টা 10টা, কিন্তু ওগুলোতে যে আমি যখন ক্লিক করতেছি করতেছি আর হইতেছে না। পরে ব্যাগ আসার পর দেখাচ্ছে সবগুলো 0 সন্দেহ অবশ্যই আছে। অনেকে তো এর মধ্যে নিউজ দিচ্ছে কারো টিকিট লাগবে নাকি, তাহলে এরা কারা এগুলা? তো এরাই আগে ভাগে ওরাই করতেছে। ঈদযাত্রায় এসব নতুন নয়। সকাল 8টায় শুরুর প্রথম ঘন্টায় পশ্চিমাঞ্চলের 14,000 টিকিট বিক্রি হয়ে যায়। রেল কর্তৃপক্ষ বলছে, ঈদ স্পেশাল সহ ট্রেনে মাত্র 16,000 টিকিটের বিপরীতে প্রথম ঘন্টায় হিট হয়েছে 1,90,00,000 বার। এই বাস্তবতায় টিকিট না পেয়ে হতাশ হাজার হাজার যাত্রী। পশ্চিমাঞ্চলের টিকিট 16,000 সামথিং, তো এটার বাইরে তো আমার বিক্রি করার সুযোগ নেই। আপনার 16,000 টিকিটে এসছে, যেহেতু 1,90,00,000 হিট করেছে, তার মানে বুঝতে পারছেন কী পরিমাণ চাহিদা রয়েছে। তো যা হোক, আমাদের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে আমরা আমাদের সেবা মান সচল দেখতে রেখেছি। তো যে সকল যাত্রী সাধারণ টিকিট কাটতে পারেন না, তাদের জন্য আমাদেরও দুঃখ হয়। তবে দালাল বা বাইরে থেকে টিকিট না নেওয়ার আহ্বান কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজারের। কম্পিউটার দোকান থেকে একটা টিকিটকে আপনার মডিফিকেশন করে অর্থাৎ এডিট করে 3-4টা করে বানিয়ে বিক্রি করতেছে। হ্যাঁ, মানুষ প্রতারণা করতেছে। আমরা কিন্তু বলি, যাত্রীদের সুবিধার্থে ট্রেনের 25% স্ট্যান্ডিং টিকিট এবারও বিক্রি হবে যাত্রার আগ মুহূর্তে। মঙ্গলবার কেনা যাবে 14 দিনের আগাম টিকিট। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। উপজেলা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ কম থাকলেও ভোট গ্রহণ সুষ্ঠু এবং নিরপেক্ষ হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 3 ধাপের ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতার প্রশংসা করেন তিনি। এছাড়া টিআইবির সাথে হওয়া বৈঠক প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, সভায় শতভাগ ইভিএম পদ্ধতিতে ধাপে ধাপে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তাবনা দেয় টিআইবি। তবে এই বিষয়ে কোনো মতামত দেয়নি ইসি। রাজনৈতিক দলের প্রতিনিধিরাই ঠিক করে দিবেন যে ওই দেশের শাসন ব্যবস্থা কেমন হবে, গণতান্ত্রিক ব্যবস্থা কেমন হবে, সরকার ব্যবস্থা কেমন হবে, নির্বাচন ব্যবস্থা কেমন হবে, এটা ওনাদের। সেখানে আমরা হলাম সংবিধানের অনুসরণ করে আমাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করছি কিনা সেটা আমাদের দায়িত্ব। এবারে বিকাশ ঈদ কেনাকাটার খবর। ক্রেতাদের ঈদ কেনাকাটায় আকর্ষণীয় অফার দিচ্ছে বিকাশ। নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় নির্ধারিত আউটলেটগুলোতে এই সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। বিকাশ ঈদ বাজার নিয়ে দেখুন ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। ঈদ মানেই খুশি, আর ঈদ মানেই তো আনন্দ। সারাদিন ঘোরাঘুরি আর হই হুল্লোড়, আর সাথে যদি থাকে বাহারি পোশাক, তখন ঈদের আনন্দ বাড়িয়ে দেয় কয়েক গুণ। ঈদকে সামনে রেখে কেনাকাটা শুরু হয়েছে রাজধানীর শপিং মলগুলোতে। এরই মধ্যে হালের বিভিন্ন পণ্যের সমাহার নিয়ে এসেছে পোশাকের ব্র্যান্ড পার্পেল। ছোট থেকে বড় সকল বয়সীদের জন্যই থাকছে মানানসই পোশাক। মোটামুটি ভালো কালেকশন আছে, সেটা জেনে আসলাম। দেখি কি করা যায়, কিছু কালেকশন দেখলাম, কয়েকটা পছন্দ হলো, বাকিগুলো কেনার জন্য চেষ্টা করছি। যদি সম্ভব হয় তাহলে কিনে নিতে পারবো। পার্টি টাইপের থেকে নিয়ে আপনার একটু ক্লাসিক টাইপের যেগুলো আছে সেগুলো পাওয়া যায়। দেন আপনার বাচ্চাদের, মেয়ে বাবুদের আপনার ওয়েস্টার্ন টাইপ বলেন, নর্মাল যে কালেকশনগুলো থাকে আমাদের কাছে সবগুলোই কালেকশন থাকে। বিকাশই করবে, তো ওই ক্ষেত্রে উনি সাপোর্টটা পায় না, 5% ডিসকাউন্ট পাবে, আর বিকাশ থেকে ক্যাশব্যাক তো থাকে। এবারের ঈদে বিভিন্ন অফার দিচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশ। পার্পেলের যে কোনো আউটলেটে কেনাকাটায় বিকাশ পেমেন্টের গ্রাহকরা পাচ্ছেন 5% ক্যাশব্যাক ও 300 টাকার কুপন।
ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। জনগণের অর্থের সঠিক ব্যয় নিশ্চিত করতে সিএজি অফিসকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম বঙ্গভবনে 49টি অডিট এবং হিসাব রিপোর্ট পেশ করলে রাষ্ট্রপতি এই নির্দেশ দেন। আর্থিক খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে অডিটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জনগণের প্রতিটি টাকা যাতে স্বচ্ছ এবং যথাযথভাবে ব্যয় হয় তা নিশ্চিত করতে হবে। এ সময় অডিটের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক। অডিট, আপত্তি নিষ্পত্তি সহ সব ধরনের অডিট হালনাগাদে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সিরাজগঞ্জের দুটি উপজেলার নির্বাচনকে ঘিরে একের পর এক ঘটছে সহিংসতা, হামলা, মামলা। স্থানীয় সংসদ সদস্যদের মদদে তাদের ঘনিষ্ঠ প্রার্থীরা নির্বাচনে প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ উঠেছে। যদিও জেলা নির্বাচন কর্মকর্তার দাবি লেভেল প্লেইং ফিল্ড বজায় রয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন জাহিদুল আলম। আগামী 5 জুন অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জের রায়গঞ্জ ও কামারখন্দ উপজেলা নির্বাচন। চতুর্থ ও শেষ ধাপের এই নির্বাচন নিয়ে ভোটারদের ভেতর বেশ আগ্রহ রয়েছে। বর্তমান পরিবেশ ভালো, এই অবস্থায় যদি থাকে তাহলে মনে হয় যে সবাই ভোট কেন্দ্রে যায় ভোট দিব। যেখানে যাই সেখানে সবাই গণজোয়ার আছে যে এইবার ভোট দেব। স্বতঃস্ফূর্তভাবে যার যার ভোট মানে যাকে ইচ্ছা তাকে দিতে পারবে। তবে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন কোন কোন প্রার্থী। বিভিন্ন নেতাকর্মীকে দলীয়ভাবে তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, পোস্টের ভয় দেখিয়ে। কোন প্রার্থীর কর্মীরা, নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন যে 2 দিন আগে এমন পরিবেশ তৈরি হবে যে ঘোরার পক্ষের জনগণ ভোট কেন্দ্রে যেতে পারবে না। ভোটের জন্য যেটা সমস্যা হচ্ছে সেটা হলো শুধু অপপ্রচার, মিথ্যা কথা। যেখানেই যাচ্ছি খালি বলতেছে আপনি তো বসে গেছেন। আমি জানি না এটা নির্বাচনের কোন টেকনিক। বিভিন্ন ধরনের খারাপ কথা বলছেন, এমনকি আমার যারা মিছিলে মিটিং করছেন তাদেরকে মারধর করছেন। জেলা নির্বাচনী কর্মকর্তার দাবি, ভোটের পরিবেশ বজায় থাকায় সবাই সমানভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে। ইভিএম পদ্ধতিতে আমরা আশা করি এখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবেন। এখানে সকল প্রার্থী সমানভাবে প্রচারণা চালাচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে সবাই যাতে ভোট দিতে পারে সেজন্য সমস্ত কার্যক্রম এখানে গ্রহণ করা হচ্ছে। জেলার এই 2 উপজেলায় চেয়ারম্যান পদে 9 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 9 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার 3,83,490 জন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। কক্সবাজার সমুদ্র সৈকতে অনুমোদনহীন এবং ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বাণিজ্য থামছে না। কয়েকদিন পরপর দুর্ঘটনা ঘটলেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এখনই পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি তাগিদ দিয়েছেন পর্যটকরা। কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসেন শাকিলের পাঠানো তথ্যচিত্র রিপোর্ট আরো জানাচ্ছেন আশিকুর রহমান। কক্সবাজার সৈকতে বিনোদনের অন্যতম মাধ্যম প্যারাসেলিং। দেখলেই মনে হয় এ যেন পাখির মতো মুক্ত বাতাসে উড়ে বেড়ানো। রোমাঞ্চকর এ অনুভূতির অভিজ্ঞতা কেনা পেতে চায়। তবে রোমাঞ্চকর এই বিনোদন কতটা ঝুঁকিপূর্ণ তা হয়তো অনেকেই জানে না। কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই পর্যটকদের ঝুঁকিতে ফেলছে কতিপয় অসাধু ব্যবসায়ীরা। অনুমোদনহীন এই প্যারাসেলিংয়ে নেই কোনো নিরাপত্তা। কয়েকদিন পরপরই ঘটছে দুর্ঘটনা। গেল সপ্তাহে প্যারাসেলিংয়ের সময় সাগরে পড়ে যায় এক শিশু। সত্যিকারের গাইডের দরকার আছে। যেমন ডুবে যাইতাম, ডুবে গেলে মরার চান্স একটু বেশি ছিল। আমার কাছে মনে হয় ওনাদের স্কিল পার্সোনালের অভাব আছে। ওনারা যদি আরেকটু ট্রেন কাউকে দিয়ে এই জিনিসটা মেনটেন করতো তাহলে হয়তোবা এই ছোটখাটো দুর্ঘটনাগুলো ঘটতো না। এমন দুর্ঘটনা ধামাচাপার চেষ্টাও চালিয়ে যাচ্ছেন প্যারাসেলিং ব্যবসায়ীরা। তারা বলছেন এমন ঘটনা প্যারাসেলিং এ অস্বাভাবিক কিছু নয়। হয় না যে তা না, আপনার লাকে একটা হতেও পারে। ত্রুটি বিচ্ছেদ, ইঞ্জিন ত্রুটি বিচ্ছেদ দেখা দিলে আপনার প্যারাসেলিং পানিতে পড়তে পারে। জেলা প্রশাসন বলছে শর্ত সাপেক্ষে কক্সবাজার সৈকতে 14টি প্যারাসেলিং পরিচালনার অনুমতি দেয়া হয়েছে। তবে কয়েকটি দুর্ঘটনার পর এ বিষয়ে নতুন করে ভাবছে প্রশাসন। প্যারাসেলিং চাইলে আমরা বন্ধ করতে পারি, কিন্তু বন্ধটার সমাধান না, আমাদের সলিউশনে আসতে হবে যেটা ভালোভাবে ইফেক্টিভলি উইথ সিকিউরিটি, টুরিস্ট কোনো অ্যাক্সিডেন্টের শিকার না হয়, আমরা সেটিকে নিশ্চিত করার ব্যবস্থা করছি আমরা। প্যারাসেলিং এ নিরাপত্তাকে অগ্রাধিকারে না রাখলে এমন দুর্ঘটনা কক্সবাজারের পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন পর্যটকরা। ব্যুরো রিপোর্ট,
এটিএন বাংলা। মধ্যরাতে শেষ হচ্ছে চতুর্থ দফা উপজেলা নির্বাচনের প্রচারণা। 5 জুন 55 উপজেলার নির্বাচন, সিরাজগঞ্জের 2 উপজেলার নির্বাচনকে কেন্দ্র করে ঘটছে একের পর এক সহিংসতা। অন্যদিকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা নির্বাচন ঘিরে বাড়ছে উত্তেজনা। একই অবস্থা বরিশালের 3 উপজেলাতেও। প্রতিনিধিদের তথ্য ও চিত্র আর জানাচ্ছেন মিজান শাহজাহান। 5 জুন সিরাজগঞ্জের রায়গঞ্জ ও কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচন। অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্যদের মদদে তাদের ঘনিষ্ঠ প্রার্থীদের নির্বাচনে প্রভাব বিস্তারের। বিভিন্ন নেতাকর্মীকে দলীয়ভাবে তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, পোস্টের ভয় দেখিয়ে। কোনো প্রার্থীর নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন যে 2 দিন আগে এমন পরিবেশ তৈরি হবে যে ঘোড়ার পক্ষের জনগণ ভোট কেন্দ্রে যেতে পারবে না। বিভিন্ন ধরনের খারাপ কথা বলছেন, এমনকি আমার যারা মিছিলে মিটিং করছেন তাদেরকে মারধর করছেন। তবে জেলা নির্বাচন কর্মকর্তার দাবি, সবাই সমানভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইভিএম পদ্ধতিতে আমরা আশা করি এখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবেন। এখানে সকল প্রার্থী সমানভাবে প্রচারণা চালাচ্ছে। এদিকে কিশোরগঞ্জের বাজিতপুর, কুলিয়ারচর ও ভৈরবে নির্বাচন ঘিরে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে ভোটারদের মাঝে। 3 উপজেলার মধ্যে বাজিতপুরে নির্বাচনকে ঘিরে রয়েছে টানটান উত্তেজনা। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব। বরিশাল জেলার 3 উপজেলা বাবুগঞ্জ, উজিরপুর ও বানারীপাড়ায় ভোট নিয়ে খুব একটা আগ্রহ নেই ভোটারদের। রয়েছে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। উনি তো বাধা দিচ্ছেন, আর আমরা কোনোভাবেই কিন্তু ওনাকে থামাতে পারছি না। তার সংখ্যা যে সুষ্ঠু নির্বাচন হলে তিনি হইতে পারবেন না, কারণ তিনি অনেক কালো টাকা ছড়াইতেছেন। কারণ একজন প্রার্থী যখন নিশ্চিত জানে যে হাইরে যেতেছে, তখন কিছু পাগলের প্রলাপ বকে। জমে উঠেছে মির্জাপুর উপজেলা নির্বাচনের প্রচারণা। নির্বাচনকে ঘিরে বাসতৈল খলিলুর রহমান কলেজ প্রাঙ্গণে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আজহারুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন 3 জন প্রার্থী। তারা হলেন চেয়ারম্যান পদপ্রার্থী SM মোজাহিদুল ইসলাম মনির, পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শওকত মীরা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবা শাহরিন। সভায় ঢাকা মহানগর উত্তর যুবলীগের সিনিয়র সহসভাপতি জাহান M A রহমান, উপস্থাপিকা ইশরাত পায়েল, মির্জাপুর মহিলা আওয়ামী লীগ নেত্রী কণা ও চিত্রনায়ক DA তায়েব সহ বিশিষ্টজনরা বক্তব্য রাখেন। এদিকে পটুয়াখালী রাঙাবালী উপজেলা পরিষদ নির্বাচনে হাইকোর্ট থেকে চেয়ারম্যান পদে প্রার্থিতা ফিরে পেয়েছেন সাইদুজ্জামান মামুন। ভাইস চেয়ারম্যান প্রার্থী রওশন মৃধা ও বেগম ফেরদৌসী। আচরণবিধি ভঙ্গের অভিযোগে রোববার তাদের প্রার্থিতা বাতিল করেছিল নির্বাচন কমিশন। মিজান শাহজাহান, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ইউএসএইডের অর্থায়নে এবং কেয়ার বাংলাদেশের পরিচালনায় সৌহার্দ্য কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে উদ্যোক্তা তৈরি প্রোগ্রামে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিয়ে রাজধানীতে অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আনুষ্ঠানিক যাত্রা করে স্থানীয় সেবাদানকারী নেটওয়ার্ক নামের একটি প্ল্যাটফর্ম। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ রেজাউল হক। বিশেষ অতিথি ছিলেন কেয়ারের আঞ্চলিক ডিরেক্টর রমেশ সিং, ইউএসএইড বাংলাদেশের পরিচালক মুস্তফা এল হামজাউই। স্বাগত বক্তব্য রাখেন সৌহার্দ্য কর্মসূচি চিফ অব পার্টি মার্ক নসবা এবং কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রামদাস। দেশে গত 1 বছরে 91,250 কোটি টাকার স্বর্ণ এবং হীরা চোরাচালান হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সংস্থাটির নিজস্ব কার্যালয়ে সোনা এবং ডায়মন্ড চোরাচালান বন্ধে করণীয় বিষয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির নেতারা। বাজুস জানায়, সম্প্রতি ডলারসহ বৈদেশিক মুদ্রার দাম বৃদ্ধি এবং বেপরোয়া স্বর্ণ চোরাচালানের কারণে বহুমুখী সংকটে পড়েছে দেশের জুয়েলারি শিল্প। এমন পরিস্থিতিতে চোরাচালান সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অভিযানের পাশাপাশি 7 দফা সুপারিশ করেছে জুয়েলার্স অ্যাসোসিয়েশন। কিছু কিছু ডায়মন্ডের আবার প্রোডাক্টের বিদেশের সার্টিফিকেট দেয়, অর্থাৎ ইন্ডিয়া বোম্বে দিচ্ছে, কলকাতা দিচ্ছে। তো বোম্বে কলকাতার যদি সার্টিফিকেট দেয়, নিশ্চয় ডায়মন্ডটা ওই জায়গা থেকে আসছে। তো এটা তো অবৈধ। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল স্ট্যাটিস্টিক্সে দেখা যায় যে সারা পৃথিবীতে যত হাতে কাজ করে তার 80% বাঙালি। আমাদের এখান থেকে এখন মাইগ্রেট হয়ে অনেক চলে গেছে। আমরা তাদেরকে আবার সেই জায়গাটা ফিরিয়ে আনতে চাই, আমরা এক্সপোর্ট করতে চাই। এবারে টি20 বিশ্বকাপ ক্রিকেটের খবর।
পারফরম্যান্স দিয়ে এবারে টি-20 বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে চান সৌম্য সরকার। বিশ্বকাপকে সামনে রেখে বিসিবি প্রকাশিত ধারাবাহিক সাক্ষাৎকারে বাংলাদেশের ওপেনার জানান, আত্মবিশ্বাস ফিরে পেতে ব্যাটারদের রান পাওয়াটা গুরুত্বপূর্ণ। আরও জানাচ্ছেন এস.এম. আশরাফ। সময়টা ভালো যাচ্ছে না টাইগারদের। বিশ্বকাপ শুরুর আগেই তাই চাপে নাজমুল হোসেন শান্তরা। দলের এমন পরিস্থিতিতেও আশাবাদী টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার। শুধু গ্রুপ পর্ব নয়, তার স্বপ্ন আরো বড় বিশ্বকাপ জেতা। আমি সবসময় ড্রিম বড় দেখতে পছন্দ করি, তো আমার টার্গেট, কেউ যদি বলে সেমিফাইনাল, আমি বলবো না ফাইনাল খেলতে যাব। তারপরে রেজাল্টের কথা তো পরে আসবে। আমরা যখন মাঠে ভালো খেলবো বা খারাপ খেলবো তার উপরে ডিপেন্ড করবে। টপ অর্ডারে বাংলাদেশের ভালো শুরুটা অনেকটাই নির্ভর করছে সৌম্যর উপর। কোচ হাতুড়ি সিংহের আস্থার প্রতিদান দিতে হলে তাকে রানে ফিরতেই হবে। রান না করলে কখনোই একটা ব্যাটসম্যানের কনফিডেন্স বিল্ড আপ হয় না। সো রানটা অবশ্যই এটা মেন্টালি সাপোর্ট করবে এবং ব্যাকআপ মাইন্ডে থাকবে। যত দ্রুত আমরা সেই জায়গাতে কপ আপ করতে পারবো, এটা আমাদের সবার জন্য ভালো হবে এবং টিমের জন্য ভালো হবে। 31 বছর বয়সী ক্রিকেটারের আশা, অধিনায়ক শান্ত পুরো দলকে একত্র করে সেরাটা বের করে নিয়ে আসবেন। যেভাবে ওকে মাঠের মধ্যে দেখেছি আমি ইমপ্রেস। সো সে টিমকে সব সময় একত্রিত রাখার চেষ্টা করছে এবং রাখছেও। তো আমি আশা করব যে সবকিছু একত্রিত করে একটা অল কাপে ভালো টিম হিসাবে সে সবার সামনে নিয়ে আসতে পারবে। সে 8 জুন নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে টাইগাররা। এস.এম. আশরাফ, এটিএন বাংলা। এবারে পাটেক্স খেলার খবর। নেপালকে 45-31 পয়েন্টে পরাজিত করে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে শিরোপা জিতল স্বাগতিক বাংলাদেশ। 2021 সালে শুরু হওয়া এই প্রতিযোগিতায় 4 বারই চ্যাম্পিয়ন হল লাল সবুজের দল। মিরপুর শহীদ সরওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনালে প্রথমার্ধে 24-10 পয়েন্টে এগিয়ে থেকে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখে আরদুজ্জামানের দল। শেষ পর্যন্ত দুটি লোনাসহ 45-31 পয়েন্টে জয় পায় তারা। ফাইনালের সেরার পুরস্কার জেতেন বাংলাদেশ দলের অধিনায়ক আরদুজ্জামান। টুর্নামেন্ট সেরা হন নেপালের ঘনশ্যাম রোকা মাগার। ফাইনাল শেষে বিজয়ী এবং বিজিত দলকে পুরস্কৃত করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, কাবাডি ফেডারেশনের সভাপতি এবং পুলিশের আইজিপি আব্দুল্লাহ আল মামুন এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদেই যোগ দিচ্ছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে। ইউরোপিয়ান গণমাধ্যম বলছে 2-1 দিনের মধ্যেই এই বিষয়ে লা ব্লাঙ্কোদের পক্ষ থেকে চুক্তির ঘোষণা আসতে পারে। গত মাসে পিএসজি ছাড়ার কথা জানানোর পরে এরকম নিশ্চিত হয়ে যায় এমবাপ্পের পরবর্তী গন্তব্যের কথা। যদিও মৌসুম শেষ না হওয়া পর্যন্ত আগে এই বিষয়ে জানাতে চায়নি স্প্যানিশ জায়ান্টরা। দলবদল বিষয়ক ইতালির বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফাবিরিজিও রোমানো জানান, চুক্তির প্রতিটি ধাপ সম্পন্ন, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। আগামী অর্থ বছরে বাজেট প্রায় 12 লাখ কোটি টাকা করার প্রস্তাব অর্থনীতি সমিতির। পাচার করা টাকা ফিরিয়ে আনতে স্বাধীন কমিশন গঠনের সুপারিশ। সরকারি অফিস ফিরছে আগের সময়, সকাল 9টা থেকে বিকেল 5টা, ঈদের পর কার্যকর। কোনো দেবদেবী নয়, গ্রামীণ ব্যাংকের কোটি গ্রাহকের সাথে প্রতারণার অভিশাপ ভোগ করছেন ডক্টর ইউনুস, দাবি প্রতিষ্ঠানটির প্রধান আইন উপদেষ্টা। এবং 1 ঘন্টায় শেষ 13 জুনের ট্রেনের টিকিট। অনলাইনে বেশিরভাগ মানুষের টিকিট না পাওয়ার অভিযোগ, চাহিদা অনুযায়ী আসন না থাকার যুক্তি রেলওয়ে। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।